মিহি সিজন 2 লিখেছেন রূপন্তী সরকার। পর্ব 10। ঋষভ এবার ইয়াসপার মায়ের দিকে তাকালো। তিনি ঠিক ইয়াসপার মধ্যে বড় বড় চোখ করে মেয়ের খাওয়া দেখছে। এটা দেখে ঋষভের মেজাজটাই খারাপ হয়ে গেল। ও আর কথা না বাড়িয়ে ইয়াসপার হাতটা আলতা করে ধরে তাকে মাটি থেকে টেনে তুললো। তারপর খাবারগুলো হাতে নিয়ে ইয়াসপাকে বলল, বাকিটা গাড়িতে বসে খেও, এখন চলো তো। ইয়াসপা মুখটা ভীষণ রকম বাঁকিয়ে বলল, না, আমি আপনার বাড়িতে যাব না, আপনিই যান। আমি আমার এই গ্রামেই ভালো আছি বেশ। ঋষভ এবার চোখ রাঙিয়ে তাকালো ইয়াসপার দিকে, তারপর গম্ভীর গলায় ধমকে উঠল, থাপ্পড় চিনিস? থাপ্পড় এক থাপড়ে দিয়ে তোর চেহারার মানচিত্র বদলে দেব, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস। ইয়াসপার আগে কিছু আর বলতে না পেরে হাত দিয়ে ঋষভের হাতে একটা জোরসে খামচি বসিয়ে দিল। ঋষভ আর কোনো কথা না বাড়িয়ে ইয়াসপাকে টেনে নিয়ে চলল। আর ওদের পেছনে পেছনে কিসমিস, পিপাই, বাঘা, ম্যাও সবাই দৌড়ে এলো। ওদের প্রিয় বন্ধু আবারও ওদের ছেলে চলে যাচ্ছে। এবার ওরা কিছুতেই তাকে যেতে দেবে না। ওরা গিয়ে ইয়াসপার পায়ের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। ইয়াসপা সেখানে যাবে, ওরাও সেখানেই যাবে, সাথেই যাবে। ইয়াসপা ছাউ ছাউ চোখে ওদের দিকে তাকিয়ে মন খারাপের সুরে পড়ল, তোরা থাক পাখিরা, আমি আবার আসবো। ঠিক তখনই হরিণটা ইয়াসপার পায়ের কাছে এসে শিং দিয়ে আলতো করে গুঁতো দিয়ে লাগলো। তার মানে সে কোনোভাবে ইয়াসপাকে ছাড়বে না। ঋষভ বুঝলো এই তলগোল ছাড়া ইয়াসপাকে নেওয়া যাবে না। ইয়াসপার সাথে ওরা কোনা যাত্রী যাবে। ঋষভ তখন ইয়াসপাকে বলল, ওদেরকেও সাথে নিয়ে নাও। একথা শুনে ইয়াসপার মনটা খুশিতে নেচে উঠল। ওই মস্ত বড় বাড়িতে ও একদম একা থাকে। এরা সাথে থাকলে সময়টা কত সুন্দর কেটে যাবে। ও খুব খুশি হলো যে আবেগে হরিণটাকে একটা চুমু খেতে বসলো। তা থেকে ঋষভ মুখ কুচমুচ করে বলে উঠল, বেয়াদব একটা, কোনো ম্যানার্স নেই। নিয়ে যাওয়ার কথা বললাম আমি, আর উনি চুমু খাচ্ছেন হরিণকে। ঋষভ সামনে গাড়ি ড্রাইভ করছে আর পেছনে ইয়াসপা তার পুরো সাঙ্গপাঙ্গ নিয়ে হিল হিল কিলকিল করছে। বেটিদের খুশিতে একে মনে হচ্ছে একদল পিছু মিলে মহা আনন্দ করে বিয়ে খেতে যাচ্ছে। ইয়াসপার গ্রামে তেমন বন্ধু নেই, শুধু বাঘারা ছাড়া। হঠাৎ ঋষভ কোষে ব্রেক চাপলো। পেছন দিকে ঘুরে ইয়াসপার দিকে তাকিয়ে চরম গম্ভীর গলায় বলল, গাড়ি থেকে যেন একদম বের না হওয়া হয়। আমি ফিরে এসে যদি দেখি বিচ্ছুগিরি করতে করতে গাড়ি থেকে নেমে বাচ্চামি করেছিস, তাহলে মেরে একদম বালি চাপা দিয়ে দেব। ইয়াসপা পুরো ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখটা পাকালো। হাবভাব এমন যেন ও ঋষভের কথাই শুনতে পায়নি। ও আপন মনে বসে বসে চিপস খাচ্ছে আর কিসমিস পাখাদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। ওরাও খুব মনোযোগ দিয়ে ইয়াসপার কথা শুনছে। ইয়াসপা এবার এদের কাছে দুঃখের নালিশ দিয়ে বলল, আর বলিস না বইন, একটা জাউরার সাথে তোগো বন্ধুর বিয়া হয়েছে। জাউরাটা উঠতে বসতে খালি মারে। অবশ্য আমিও সারবার পাত্রী না, মাঝে মাঝে খাবারে থুতু মিশাইয়া দিয়া মনের ঝাল মিশাই। বিষ মেশাইতে পারলে ভালো হইতো, কিন্তু বিষ মেশাইলে বেটা আবার টপকে যাবে, তখন আবার আরেক ঝামেলা। দুঃখের কথা আর কি কমতো গো। তোরা কোনোদিন ভুলেও বিয়ার সাথে করিস না, বিয়া করা অনেক যতন। অবলা প্রাণীগুলো আদৌ তার কথা বুঝলো কি না কে জানে। তবে ইয়াসপার কথা শুনে ওরা যেভাবে অনবরত লেজ নাড়াতে লাগলো, তাতে মনে হলো ওরা সবাই বুঝে গিয়েছে। পিপাই তো আবার পিপি করে ওর কথাই সায় দিচ্ছে। পিপাই মানে ইয়াসপার টিয়া পাখিটা। ও মনে হয় কি যেন বলতে চাইলো। ইয়াসপা ওর দিকে তাকিয়ে মুখটা ঝামটা দিয়ে বলল, কি হয়েছে পিপাই, পিপাই করিস কেন? বিয়া করার শখ জাগছে? বিয়া করিস না, মরবি। আমি তো পরিস্থিতির চরম চতনে বইরা এই ভুল করছি, তোরা অন্তত এই ফাঁদে পা দিস না। ঠিক তখনই ঋষভ দুই হাত ভর্তি এক গাদা খাবার নিয়ে গাড়ির দরজার বাহিরে দাঁড়িয়ে শান্ত হয়ে ইয়াসপার কথা শুনছিল। মেয়েটার মুখের কি মধুর ভাষা শুনে তো ঋষভের নিজেরই হালুয়া টাইট হয়ে যাওয়ার জোগাড়। তবে ওরা বিয়ে করে ইয়াসপার মনে মনে এতটা পস্তাচ্ছে ভেবে ঋষভের বুকের ভেতরটা কেমন যেন একটু খচখচ করে উঠল। ঋষভ ধপ করে এসে ড্রাইভিং সিটে বসলো। পেছনে ফিরেও ইয়াসপার কোলে 3টি বিরিয়ানির প্যাকেট আর পানির বোতল ছুঁড়ে দিল। এরপর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। খাবারে থুতু মিশানোর অংশটুকু ঋষভ শুনতে পায়নি, তবে শেষের কথাটা ওর কানে ঠিকই গিয়েছে। ও গাড়ির লুকিং গ্লাসে ইয়াসপার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মুখের ভাষা তো মাশাআল্লাহ, গাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, ভয়েস রেকর্ডার আছে, এটা হয়তো জানতো না। সমস্যা নেই, বাড়ি গিয়ে ফুটেজগুলো ভালো করে চেক করব, তারপর রুমে গিয়ে তোমায় আচ্ছা মতো থেরাপি দেবো। কথাটা শুনে ইয়াসপা একদম থম মেরে গেল। এতক্ষণ সে মনের সুখে ঋষভকে কত কি বলেছে, কত গালিগালাজ করেছে, এমনকি খাবারে থুতু দিয়ে খাওয়ানোর কথাটাও স্বীকার করেছে। এখন সব জানাজানি হলে কি হবে? ঋষভ আয়নায় ইয়াসপাকে এভাবে চুপ করে থাকতে দেখে আবারও বলল, কি হলো, হাত চলছে না কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। ইয়াসপা বিরিয়ানি প্যাকেটের দিকে তাকিয়ে রইল। ভয়ে ওর গলা দিয়ে এখনো খাবার নামছেই না। ও আর চোখে পিপাই বাঘা আর কিসমিসের দিকে তাকালো। ওরাও কেমন যেন করুণ চোখে ইয়াসপার দিকে তাকিয়ে আছে। অবলা প্রাণীগুলো হয়তো বুঝতে পেরেছে যে ওদের বন্ধু এবার বেশ ভালোভাবেই ভেসে গিয়েছে। ইয়াসপা ওদের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ইস, কেন যে তোদের কাছে দুঃখের নালিশ খাইতে গেলাম। এখন লোকটা সব শুনবে আর আমাকে সত্যিই মেরে বাড়ি চাপা দেবে। শুনলে শুনুক গা, আমার কি, আমি তো কমই মাকো।
অবশেষে গাড়ি এসে পৌঁছালো বাড়ির সদর দরজায়। ওরা ভেতরে ঢুকতেই ঋষভের মিহির চোখ তো চড়ক গাছ। ঋষভ আর ইয়াসপা একসাথে। তার মানে ঋষভ কাল রাতে বাড়ি ফিরেনি, কারণ ও ইয়াসপাকে আনতে ওর গ্রামে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? তাও আবার ইয়াসপা একা আসেনি, সাথে এক কাতা পশু পাখির দলবল। মিহির চরম অবাক হয়ে ঋষভকে জিজ্ঞেস করলো, তুমি ইয়াসপাকে আনতে গিয়েছিলে ঋষ? ঋষভ কোনো উত্তর না দিয়ে শক্ত করে ইয়াসপার হাত ধরলো, তাকে টেনে সিঁড়িতে উপরে দিয়ে যেতে যেতে ছোট্ট করে বলল, হ্যাঁ মাম্মা। মিহি ওদের যাওয়ার দিকে তাকিয়ে পেছন থেকে বলল, আচ্ছা ইয়াসপাকে নিয়ে একটু পর নিচে এসো, সবাই একসাথে খাবার খাবো। ঋষভ সিঁড়ি ভাঙতে ভাঙতে জবাব দিল, আচ্ছা। মিহি আবার ইয়াসপাকে বলল, এই হরিণ পাখি বিড়াল কুকুর কোথায় থাকবে? ঋষভ শান্ত কণ্ঠে বলল, আপাতত বাগানে থাকুক, বিকেলে খাঁচা নিয়ে আসবো। ইয়াসপা ঋষভের হাত চেপে ধরে বলল, ওরা বন্দি থাকে না, বাগানে রাখলেই হবে, ওরা একটুও চালাবে না, আর হিসু টিসু বাহিরে করে আসবে। ঋষভ ইয়াসপার কথা শুনে হাসতে চেয়েও হাসলো না। মেয়েটা এমন একটা কথা বলেছে, খুব হাসি পায়। আজ ভাগ্য ভালো যে রিত বাড়িতে নেই, ও থাকলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলতো, আর একটা তুমুল ফাটাফাটি কাণ্ড ঘটে যেত। আপাতত বাড়ির পরিবেশটা বেশ শান্ত। তবে কাল রাতে বউ তুলে নিয়ে আসার পর ঠিক কী ঘটেছিল তা ঋষভ এখনও জানে না, আর ইয়াসপা তো জানেই না যে ওরা বউ চুরি করে এসেছে। ঋষভ ইয়াসপার হাত ধরে টানতে টানতে সোজা নিজেদের রুমে নিয়ে এলো। ওকে ভেতরে ঢুকতেই ও ঠাস করে দরজায় লকটা আটকে দিল। তারপর ইয়াসপাকে বিছানায় একরকম বসিয়ে দিয়ে নিজের ল্যাপটপটা বের করলো। এদিকে ইয়াসপার বুকের ভেতরে তখন ধরপড় ধরপড় করছে। ও কিছুতেই বুঝতে পারছে না এখন কি করবে। এই রাক্ষসটা যদি এখন সব শুনে ফেলে, তবে নির্ঘাত মেরে ওর কানের নিচে লাল করে দেবে। ইয়াসপা মনে মনে চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো, ইয়া খোদা, কেন যে গাড়িতে বসে ওইসব গালিগালাজ করতে গেলাম। এই খাটাসের হাত থেকে এবার তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। ঋষভ ল্যাপটপটা অন করে আর চোখে ইয়াসপার দিকে তাকালো। তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলল, এবার তাহলে গাড়ির অডিও রেকর্ডারটা অন করা যাক। ঋষভ যেই না মাউসে ক্লিক করতে যাবে, অমনি ইয়াসপা ভয়ে আতকে একসাথে কাঁদতে কাঁদতে খ্যাক করে হেসে উঠল। কান্নার হাসির মিশলে ওর মুখের বিচিত্র অবস্থা দেখে ঋষভের নিজেরই দম ফেটে হাসি পাচ্ছিল। ও খুব কষ্টে নিজের হাসি চেপে রেখে গম্ভীর হওয়ার ভান করে বলল, কি ব্যাপার, পাগলের মতো এভাবে হাসছো কেন? ইয়াসপা ঋষভের দিকে তাকিয়ে জোর করে মুখ ভর্তি একগাল বোকা হাসি ঝুলিয়ে বলল, আসলে মানে আপনি তো মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, তাই আপনার একটু জাউরা বললাম। এতে কারো নজর লাগবে না আপনার উপরে। জাউরা না বললে যদি নজর লেগে যায়, নজর কাটানোর জন্যই ওসব বলেছিলাম। ঋষভ চোখ দুটো গোল গোল করে অবাক হয়ে তাকালো। ব্রো কুচকে বলল, হোয়াট জাউরা? হোয়াট ইজ জাউরা? ঋষভের প্রশ্ন শুনে ইয়াসপা মনে মনে আকাশের দিকে তাকিয়ে হাত তুলল। আল্লাহ বাঁচাইছে, এই বলদটা থেকে জাউরা মানে জানে না। ও এবার মুখের নিষ্পাপ ভাব এনে ঋষভের দিকে তাকিয়ে বেশ প্রত্যয়ের সাথে বুঝিয়ে বলল, আরে জাউরা মানে হলো খুব সুন্দর, ভীষণ হ্যান্ডসাম, অনেক বেশি সুন্দর, মানে একদম রাজপুত্রের মতো সুন্দর। ও সুন্দরীদের নজর থেকে আপনার বাঁচাইতে আমি কিসমিসকোর কাছে আপনার এই রূপের তারিফ করতেছিলাম আর কি। ঋষভ ল্যাপটপের সামনে বসে হা করে ইয়াসপার দিকে চেয়ে রইল। ও বুঝতে পারছে না মেয়েটা কি আসলেই ওর প্রশংসা করেছে। মেয়েটা যে চিজ, প্রশংসা করার তো কথা না। ঋষভ একগাল বাঁকা হেসে ইয়াসপাকে বলল, তাই আচ্ছা বেবি গার্ল, দাঁড়াও, আমি গুগলে সার্চ করে একটু শিওর হয়ে নেই। কথাটা বলে ঋষভ ঝটপট ফোনে টাইপ করতে লাগলো। সার্চ রেজাল্ট স্ক্রিনে আসতে ওর চোখ জোড়া কপালে উঠে গেল। রাগে পুরো মুখ লাল হয়ে চেয়ে না ইয়াসপার দিকে তাকালো, অমনি ইয়াসপা দিল ভো দৌড়। ঋষভ ইয়াসপার পেছনে পেছনে দৌড়াচ্ছে আর বলছে, আই মেয়ে দাঁড়াও, ধরতে পারলে কিন্তু খবর আছে। ইয়াসপা প্রাণ ভরে ঘর থেকে জোরে ছুটেছে আর চিৎকার করে বলছে, আল্লাহ বাঁচাও, আর কোনোদিন বলবো না মাকো। কিন্তু শেষ রক্ষা হলো না। এইসব এক ছটকায় পেছন থেকে ইয়াসপার লম্বা চুলের গোছা চেপে ধরলো। তারপর ওকে নিচের দিকে ঘুরিয়ে গলাটা শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, জাউরা মানে কি বললা? খুব সুন্দর, রাজপুত্র, তাই না? ইয়াসপা বেগতিক দেখে আর কোনো উপায় না পেয়ে এদিক ওদিকে তাকিয়ে একেবারে চোখ বন্ধ করে ঋষভের ঠিক মেইন পয়েন্ট বরাবর সজোরে একটা লাথি বসিয়ে দিল। লাথি খেয়ে ঋষভের হাত আলগা হতেই ও ছেড়ে দিল এক দৌড়। এবারে আর ওকে পাইকে। ওদিকে ঋষভ দুই হাতে দিয়ে নিচের মেইন জায়গা চেপে ধরে ব্যথায় নীল হয়ে থো হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা তো এক লাথিতে ওর ভবিষ্যতে অন্ধকার করে দিল। এইদিকে ইয়াসপা ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে অন্ধের মতো দৌড়াতে লাগলো। নিজের পায়ে নিজেই হোঁচট খেলো। তারপর ধপাস করে আশ্রয় খেয়ে পড়তে লাগলো মেঝেতে। কবরটা বোধহয় ওর ওখানেই শেষ। ঠিক তখনই কোথা থেকে একজন এসে আহত করে ওকে ধরে ফেললো। মেয়েটা টকটকে লাল শাড়ি পরা, চোখে ঘন কাজল আর দেখতে ভারী মিষ্টি। ইয়াসপা হা করে মেঝেতে বসে ওই রূপবতী মেয়ের দিকে তাকিয়ে রইল। ও কিছুতেই মাথা মেলাতে পারল না ওই মেয়েটার থেকে। মেয়েটি অত্যন্ত মায়াবী চোখে এই ইয়াসপাকে সাবধানে টেনে তুলল। তারপর ওর গালে হাত দিয়ে মিষ্টি সুরে বলল,
এভাবে দৌড়াচ্ছ কেন বাবু? দেখলে তো পড়ে গিয়ে কত ব্যথা পেলে। ইয়াসপা বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। মেয়েটা আসলে কে? এ বাড়িতে এর আগে তো কখনোই দেখেনি ওকে। ও একগাল বোকা হাসি হেসে কোমরে ব্যথা চেপে বলল, হে হে, ওই আর কি, একটা পাগল সার তাড়া করেছিল তো, তাই জীবন বাঁচাতে দৌড়াচ্ছি। তা আপনি কে? চিনলাম না তো। মেয়েটি মুখে আঁচল চাপা দিয়ে মুচকি হেসে বলল, আমি জ্যোতি, শুভ্রর বউ। স্যার মানে কোন স্যার? এ বাড়িতে আবার স্যার আসলো কোথা থেকে? এবার ইয়াসপার হা করে মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। শুভ্রর বউ মানে? শুভ্র ভাইয়া বিয়ে করে বউ ঘরে তুলে নিয়েছে, আরও কিছুই জানে না? ঠিক তখনই পাশে ঘর থেকে শুভ্র, অদ্রিত আর রুহি একসাথে বের হলো। শুভ্র করিডোরে ইয়াসপাকে দেখে হন্তদন্ত হয়ে ওর হাত ধরে ফেললো। তারপর ফিসফিস করে বলল, এই ইয়াসপা, চলো চলো, রুমে চলো। তোমাকে একদম শুরু থেকে সব খুলে বলছি। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই ঘরের ভেতর থেকে একটা চীনা মাটির ফুলদানি রকেটের গতিতে উড়ে এসে সজোরে লাগলো শুভ্রর হাতে। ব্যথায়ও আহ করে হাত ছেড়ে দিতে সবাই অবাক চোখে সামনে তাকালো। দেখা গেল দরজা চৌকাঠে ধরে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ঋষভ। ওর এক হাতে এখনো কোমরে, আর চোখ মুখের আগে রিডি করছে। ও শুভ্রর দিকে তাকিয়ে বিকট চিৎকার করে উঠল, ছাড় আমার পেঁচিমুখির হাত, যাওরা কোথাকার। ঋষভের মুখে এই খাঁটি গ্রামীণ গালি শুনে সবার চোখ চড়ক গাছ। পুরো করিডোরে পিনপতন নীরবতা নেমে এলো। অটিত নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও একচোটে ঋষভের পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এটা আসলে ওর বন্ধুরা কি জিনভূত ধরলো? এই চাওড়া পেঁচিমুখী এসব তো শব্দ তো ঋষভের ডিকশনারিতে থাকার কথা না। মুহূর্তের মধ্যে শুভ্র, অদ্রিত, রুহি আর নতুন বউ জ্যোতি সবার সন্দেহ নজর গিয়ে পড়লো ইয়াসপার উপরে। ইয়াসপা তখন এদিকে কাঁদো কাঁদো, অন্যদিকে ভয়ে হাসবে না কাঁদবে বুঝতে না পেরে একটা অদ্ভুত মুখভঙ্গি করে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি বুঝতে পেরে অদ্রিত জোরে জোরে হাততালি দিয়ে হেসে ইক্ষুন ও ঋষভকে খোঁচা মেরে বলল, বাবা, সঙ্গদোষে লোহা ভাসে, আজ একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেল। বদ্দা, ভাবির কোচিং ক্লাসে ভর্তি হয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল তো মাশাল্লাহ হেভি ইমপ্রুভ করেছ। এদিকে নিজের মুখ দিয়ে এমন কথা বের হয়ে গিয়েছে দেখে ঋষভ নিজের উপরে চরম বিরক্ত হলো। ওদিকে ইয়াসপাকে উল্টো কোমরে তুলিয়ে রেখে মেখে মেকি কান্না জুড়ে দিল, এই যে লোক, আপনি আমাকে সবার সামনে পেঁচি মুখে বললেন কেন? আমি দেখতে পেঁচির মতো? এত বড় অপমান! ঋষভ তার কিরমির করে চুপ করে রইল। ও মনে মনে ভাবলো, পেঁচিমুখী কম বলেছি। একটু আগে গুগলে সার্চ দিয়ে জাউরার আসন মানে দেখার পর থেকে ওর মাথা এমনিতে হ্যাং হয়ে আছে। এখন যদি সবাইকে বলি ও আমাকে কী বলে ডেকেছে, তবে আমার ইজ্জতের ফালতা হয়ে যাবে। ইয়াসপা মনে মনে বলল, এখন যদি আমি শুরু করি তাহলে কলার ছাপার থাকবে না। হে হে, মানে ওই আর কি। এর মধ্যেই ঋষভের ফোনটা একটা জরুরি কল আসায় ও কথা বলতে বলতে নিচে ঘরের দিকে চলে গেল। ওদিকে ফুলদানিটা সজোরে এসে হাতে লাগাই শুভ্র বেশ ভালো ব্যথা পেয়েছে। ও ব্যথায় হাত চেপে ধরে মুখ কুচকে রইল। তা দেখে জ্যোতি দ্রুত এগিয়ে এসে নিচে লাল শাড়িতে আঁচল দিয়ে শুভ্র হাতটা আলতো করে মুছে দিতে দিতে ফুল দিতে লাগলো। শুভ্র জ্যোতির দিকে তাকে একটু নরম সুরে বলল, চলো ঘরে গিয়ে একটু মলম লাগিয়ে দেব। সবাই যখন শুভ্র আর জ্যোতির এই কাণ্ডে মিষ্টি কাণ্ড দেখেছে তখন ইয়াসপা দু হাতে কোমরে দিয়ে রাগি চোখে সবার দিকে তাকালো। তারপর ঠোঁট উল্টে অভিমানী গলায় বলল, তোমরা খুব খারাপ। তোমরা আমাকে না জানিয়ে আমাকে রেখে শুভ্র ভাইয়ের বিয়ে দিয়ে দিলে। আমি এতই পর তোমাদের কাছে? ঠিক আছে, কাউকে লাগবে না আমার কাছে কিসমিস, পাকা ম্যাও আর পেপার আছে। আমি আর ওদের চারটার একে অপরের সাথে বিয়ে দেব, তখন দেখবো কেমন লাগে। তোমাদের কাউকে তাও তো দেবো না। পেছন থেকে রুহি এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এরা আবার কারা? কিসমিস, পাকা এগুলো কি মানুষের নাম? আচ্ছা প্লিজ রাগ করো না আপু, শুভ্র ভাইয়ের বিয়েটা একেবারে হুট করে হয়ে গেছে। তুমি তো তখন গ্রামে ছিলে, তাই কাউকে জানানোর সুযোগই হয়নি। শুভ্র ইয়াসপার দিকে তাকিয়ে হেসে ফেলে বলল, আচ্ছা বাবা, রাগ করতে হবে না। চলো তোমাকে একদম শুরু থেকে সবটা খুলে বলছি। কথাটা শেষ হতেই কোথা থেকে যেন উড়ে এলো মুগ্ধ। বিয়ের পর থেকে এই ব্যাটার আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। সারাক্ষণ বইয়ের পেছনেই করে। ওকে দেখে অটিদের ফ্যাসলামে শুরু হয়ে গেল। ও মুখ টিপে হেসে মুগ্ধকে খোঁচা মেরে বলল, কিরে, তোর বউ কই আজকে? বউ বুঝি আজকে তোকে আঁচলে বেঁধে রাখেনি? মুগ্ধ অটিদের দিকে কটমট করে তাকালো। তারপর নিজের পুরুষত্ব জাহির করার জন্য মুখ ফুলিয়ে গম্ভীর গলায় বলল, আঁচলে বেঁধে রাখবে কেন? আমি কি ওকে ভয় পাই নাকি? ও আমাকে ভয় পায়, বুঝলি? মুগ্ধর এমন আকাশকুসুম বান্দোয়ারা আর ভাবমূর্তি রক্ষার চেষ্টা দেখে উপস্থিত সবাই হেসে খুন হলো। কেউ আর ওর কথা বিশ্বাসই করলো না। এরপর আর কেউ করিডোরে দাঁড়িয়ে রইল না। ইয়াসপা, মুগ্ধ, শুভ্র, জ্যোতি, রুহি আর অট্রিট সবাই মিলে একসাথে শুভ্র ঘরের দিকে পা বাড়ালো। ঘরে গিয়ে সবাই বিছানায় গোল হয়ে বসলো। এরপর একে একে শুভ্র আর জ্যোতির বিয়ের পেছনের আসল কাহিনী ইয়াসপাকে খুলে বলতে শুরু করলো। ইয়াসপা বলল, তারপর কি হলো? তোমরা কাল রাতে বাসায় আসার পর ঠিক কী কী ঘটেছিল?
শুভ্র মুচকি হেসে বলল, শোনো তাহলে কি হয়েছিল। কাল রাতের বেলা শুভ্র আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজের গাড়ির চাকা ঘোরালো। ও চলে যাওয়ার পর আমরা সবাই চোরের মতো পা চিপে টিপে রান করছে ঢুকলো, কিন্তু ড্রয়িং রুমে পা দিতেই সবাই অন্তরাত্মা খাঁচা ছাড়লো। দেখে হৃদ তখনও সোফায় গম্ভীর হয়ে বসে আছে। ওদের দেখে হৃদ উঠে দাঁড়ালো। যদি একটু ভয় পেয়ে এগিয়ে এসে হৃদকে নিচু হয়ে সালাম করলো। আর হৃদ জ্যোতির দিকে তাকিয়ে মুহূর্তেই নরম হয়ে গেল। মুখে চওড়া হাসি এনে বলল, মাশাল্লাহ, আমার বড় বৌমা তো ভারী মিষ্টি দেখতে। শুভ্র হৃদকে একটু আমতা করে জিজ্ঞেস করলো, কাকাই পাপারা কোথায়? হৃদ এবার রাগ দেখিয়ে গম্ভীর গলায় বলল, অব্র এখনো বাড়ি ফিরেনি। আর তোর মা গিয়ে আমার বউয়ের ঘরে ঘুমে কাদা হয়ে আছে। তোর মায়ের সাথে গল্প করবে বলে আমার বউ আমাকে রীতিমতো ঘাট ধরে রুম থেকে বের করে দিয়েছে। হৃদের এই করুণ দশা আর রসিকতা শুনে সবার দমভাটা হাসি পেয়ে গেল। হাসাহাসি করার মাঝে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো অব্র। অব্রকে আসতে দেখেই হৃদ সোফা থেকে চেঁচিয়ে উঠল, কিরে অব্র, এত দেরি করে বাড়ি ফিরলি কেন? তোর এই বড় ছেলেটার কীর্তি দেখে আর ওদিকে তোর বউ ভয় পেয়ে আমার রুমে দখল করে বসে আছে। আর আজ রাতে বিছানাটাও জুটল না। অব্র ক্লান্তি ভুলে অবাক হয়ে জ্যোতির দিকে তাকালো। যদিও চটপট এগিয়ে গিয়ে শুভ্রকেও সালাম করলো। শুভ্র কুচকে জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? হৃদ মুখ ফুলিয়ে জবাব দিল, তোর বড় ছেলের বউ। অব্র তো আকাশ থেকে পড়লো। তারপর সবাই সংক্ষেপে অব্রকে রাতের সব ঘটনা খুলে বলল। সব শুনে অব্র রাখতো দূর উল্টো মুখে চওড়া হাসি ফুটে উঠল। ও জ্যোতির দিকে তাকিয়ে বলল, বা আমার মেয়েটা তো ভারী মিষ্টি, লক্ষ্মী একটা মেয়ে। তা নাম কি তোমার মা? জ্যোতি মাথা নিচু করে লাজুক সরে বলল, নুসরাত জাহান জ্যোতি। অভ্র এবার শুভ্রর দিকে তাকিয়ে বলল, কিরে হৃদ, শুভ্রর মতো একটা আস্ত ছাগলের গলায় যে এত সুন্দর লক্ষ্মী একটা বউ জুটবে, এটা কি আসলেই বিশ্বাস করা যায়? অলৌকিক কাণ্ড। বাপের মুখে এমন তারিফ শুনে শুভ্রর মুখটা একেবারে ছোট্ট হয়ে গেল। ঘরে সবাই আবার হো হো করে হেসেই খুন। অবশেষে হৃদ গড়ির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্য করে বলল, আচ্ছা এখন অনেক রাত হয়েছে, আপাতত আমরা সবাই ঘুমাতে যাও। মিহি আর তিতিকে সকালে শান্ত কথা মাথায় সব বুঝিয়ে বলা হবে। কাল সকালে কাজীটাকে ওদের অফিসিয়ালি বিয়ে পড়িয়ে দেব। আপাতত এখন জ্যোতি গিয়ে রুহির রুমে ঘুমাক। আর অটোর তুই আজ রাতে জন্য শুভ রুমে চলে যা। সবাই যখন যে যার ঘরের দিকে রওনা দেবে তখনই হৃদ হঠাৎ থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কিরে, আমার সুযোগ্য পুত্র কোথায়? সেও তো তোদের সাথে গিয়েছিল। হৃদের প্রশ্নে অটোতে একটু থতমত খেয়ে আমতা করে বলল, ইয়ে কাকাই, এই রিক্সার একটা খুব জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই ও রাতে ঢাকার দিকে চলে গেল। শুভ্র আগের কথা টেনে আবার বলতে লাগলো। তারপরে ঘটনা আরও মারাত্মক। কাল রাতে অর্চিত আর আমি একা রুমে ঘুমোতে গেলাম, কিন্তু আমরা কি আর চোখে ঘুম আসে? আমি সারা রাত অর্চিতের মাথায় চিবিয়ে খেয়েছি। ওকে একবার একটা কথা জিজ্ঞেস করেছিলাম, আমি আমার বউকে কখন আমার নিজের রুমে নিয়ে আসতে পারবো? ও বেচারা ঘুমাতে না পেরে এক পর্যায়ে মেঝে ছাড়িয়ে আমার পেছনে কষে একটা লাথি মারল। তারপর গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল এবং যাওয়ার আগে প্রতিশোধ নিতে আমার দরজায় লকটা বাইরে থেকে আটকে দিল। ও ঠিক পাশ থেকে ফোরন কেটে বলল, তারপর আমি আর কোথায় যাব? সোজা গিয়ে ফাঁকা পেয়ে ইয়াসপার রুমে ঠাস করে ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল হতেই বাড়ি দুই মহারানী মিহি আন্টি আর তিথি আন্টি সব খুলে বলা হলো। তিথি আন্টি খুশি হলেও এভাবে মেয়ে তুলে আনার প্রথমটা একদমই মেনে নিতে পারছিলেন না, কিন্তু পরে ছেলের উদাস মুখের দিকে তাকিয়ে শান্ত হলেন। আর মিহি আন্টি তো বরাবরের মতোই গম্ভীর, ওনার কোনো রিয়াকশানই নেই। যাই হোক, সকাল সকাল কাজী ডেকে ঘরোয়াভাবে আমাদের শুভ্র আর জ্যোতি ভাবির বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। পরে পরিস্থিতি বুঝে বড় করে অনুষ্ঠান করা যাবে। সব কথা শোনার পর ইয়াসবা একদম চুপ মেরে গেল। মনে মনে পুরো হিসাবটা মিলাতে ওর বুকের ভেতরটা ছাদ করে উঠল। তার মানে ঋষভ কাল রাতে ঢাকা যায়নি, কাল রাতে গ্রামে চলে গিয়েছিল আর সারা রাত ইয়াসবার ঘরেই ছিল। সত্যটা বুঝতে পেরে ইয়াসবা ভেবাচাকা খেয়ে হঠাৎ খক করে কেসে উঠল। কাশতে কাশতে হঠাৎ অবস্থা একদম কেরোসিন। তা দেখে অটির চোখ কপালে তুলে বলল, ও মা, লাড্ডু তুমি এভাবে কাঁদছো কেন? কি হলো? ইয়াসবা কোনো মতে নিচে আমতা ভাব সামলিয়ে নিয়ে বলল, উফ এমনি, গলায় হুট করে কিছু একটা আটকে গিয়েছে। অটিত কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, কি আটকে গেছে? ইয়াসবা তখনই মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, কিছু না। আচ্ছা যাই হোক, তোমরা গল্প করো, আমি যাই, আমার অনেক কাজ আছে। রোহিত চট করে হাতটা টেনে ধরে আদরে গলায় বলল, এই একদম না, রাগ করো না বোনু। কাল রাতে যদি আমরা জ্যোতিভাবেকে ওভাবে তুলে আনতে না যেতাম, তবে আমাদের শুভ্র এতক্ষণে কাঁদতে কাঁদতে দেবদাস হয়ে মরে যেত। ইয়াসপা একটু হেসে বলল, আচ্ছা বাবা, রাগ করিনি, দাঁড়াও তোমাদের সাথে আমার বাচ্চাদের পরিচয় করিয়ে দিই। কথাটা বলে ইয়াসপা একচোটে নিচের বাগানে চলে গেল। সেখান থেকে পুরো পিছু বাহিনী মহা আনন্দে খেলছিল। ইয়াসপাকে দেখা মাত্রই কিসমিস, পাখা, ম্যাও আর পিপাই ছুটে এসে ওর গায়ের উপরে পড়তে চাইল।
ও আদর করে ওদের কোলে কেঁদে দিয়ে আবারও সিঁড়ি দিয়ে শুভ্র রুমে এসে হাজির হলো। ও ঘরে দরজায় দাঁড়াতে হরিণটা টুকে করে হেঁটে গিয়ে সোজা মুগ্ধর পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। হরিণের সিং দেখে মুগ্ধ চেঁচিয়ে উঠল, ও মাগো বাঁচাও বলে এক বিশাল লাফ দিয়ে সোজা অটিতের কোলের ওপরে উঠে দাঁড়ালো। অটিত আচমকা মুগ্ধের ওজনে ধপাস করে সোফায় গিয়ে বসে পড়ল। মুগ্ধ অটিতকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, ইয়াসপা এসব কই পাস তুই রে পইন? এটা তো আস্ত একটা চিড়িয়াখানা। ইয়াসপা দুহাত কোমরে দিয়ে মুগ্ধকে একটা কড়া ধমক দিল, ভাইয়া একদম চেঁচামেচি করবেন না বলে দিচ্ছি। আপনার এই সারের মতো চিৎকার শুনে আমার কচি কচি বাচ্চারা ভয় পাচ্ছে। ইয়াসপা তার পুরো পিচ্ছু বাহিনীকে সাথে নিয়ে শুভ্র রুম থেকে বের হয়ে এলো। করিডোরে পা দিতেও দেখলো হৃদ একা বসে আছে। ইয়াসপাকে দেখে হৃদ চমকে উঠে বলল, কি ব্যাপার, তুমি এখন কখন আসলে আটম বোম? ইয়াসপা কিছু মুখটা একটু ঝুলিয়ে বলল, আপনার গুণধর ছেলে জোর করে ধরে এনেছে বাবা। ছেলের ওপরে হৃদের রাগ 1 সেকেন্ড চড়ে গেল। ওর কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল, কেন যেন জোর করে আনবে কেন? কাছে থাকলে তো কামড়াই, আর দূরে গেলে হামলাই। ডাকো ওকে এক্ষুনি। ঠিক তখনই কলে কথা বলতে বলতে সেদিক দিয়ে যাচ্ছিল ঋষভ। ঋতুকে দেখা মাত্রই ডাকলো এবং কড়া গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ঋষ? তুমি ইয়াসপাকে না জানিয়ে হুট করে এরকম গ্রাম থেকে তুলে এনেছো কেন? ঋষভ কোনো স্পষ্ট উত্তর না দিয়ে খাপছাড়া গলায় বলল, এমনি এনেছি, আমার ইচ্ছে হয়েছে। হৃদ এবার সত্যি রেগে গেল, ওর মেজাজ বিগড়ে আছে। ঋষ, তোমার এমন বাচ্চামি কিন্তু আমার একদম ভালো লাগছে না। তুমি কি সংসারটাকে নাটক পেয়েছো নাকি? আমি আবার ইয়াসপাকে ওর গ্রামে রেখে আসবো, তোমার মতো বেয়াদবের কাছে ওকে রাখবো না। ঋষভ নিজের অজান্তে হঠাৎ বলে ফেললো, আমি তো নিজেই চলে যাব পাপা, ও একটু আমার চোখের সামনে থাকুক না। কথাটাও খুব আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে বললেও হৃদের তীক্ষ্ণ কানে তার কিছুটা পৌঁছে গেল। ওর বুকের ভেতরটা কেমন যেন ছাদ করে উঠল। ও সাথে সাথে ঋষভের দিকে এগিয়ে গিয়ে উৎগ্রীব হয়ে বলল, কি বললা ঋষ? চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? বাবার প্রশ্নে ঋষভের হঠাৎ হুঁশ পেল। ও নিজের আবেগ আড়াল করতে গিয়ে তড়িঘড়ি করে বানিয়ে বলল, না কিছু না, এমনি নিয়ে আসলাম। তুমি চাইলে এখনই আবার ওকে রেখে আসতে পারো, আমার কিছু যায় আসে না। এমনি তো ওকে আমি আমার নিজের বউ বলে মানি না। কথাটা বলে ঋষভ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, হনহন করে নিচে ঘরের দিকে চলে গেল। ওদিকে হৃদ একদম স্তব্ধ হয়ে চুপ করে গেল। ওর মনটা আজ অজানা আশঙ্কায় কেমন যেন ডেকে ডেকে উঠল। একটু আগে ওটা কি বলতে চেয়েছিল? ওর মন কিছুতেই শান্ত হচ্ছিল না। ওখান থেকে চিন্তা ছেড়ে ফেলে হৃদ ইয়াসপার দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞেস করলো, কিছু খেয়েছো মা? ইয়াসপা পাথমের মতো মাথা নেড়ে পড়ল, না। ঠিক তখনই মিহি 2 হাতে 2টো খাবারের প্লেট এনে সোজা হাজির হলো। মিহি ইয়াসপার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যাও, এই প্লেটটা আগে ঋষভের ঘরে দিয়ে এসো। ওটা দিয়ে আসলে তারপর আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। ইয়াসপা খাবারের প্লেটটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে ঋষভের ঘরের দিকে চলে গেল। ঘরের দরজাটা খোলাই ছিল। ইয়াসপা ভেতরে ঢুকে দেখলো ঋষভ যথারীতি কানে ফোন গুছে গম্ভীর মনোযোগে কারোর সাথে কথা বলছে। লোকটা সারাক্ষণ শুধু ফোনে কথা বলে, মনে হয় কোনো মেয়ের সাথে প্রেম টেম করে। ইয়াসপা টেবিলের উপরে খাবারটা ধপাস করে রেখে একটু চড়া গলায় বলল, আপনার খাবার। আর ঋষভ ফোনের ওপাশ থেকে চোখ না সরে ইয়াসপাকে ইশারা করে বলল, এখানে রাখো। ইয়াসপা খাবার রেখে আর এক মুহূর্ত নষ্ট না করে যেই না চলে যেতে যাবে অমনি পেছন থেকে ঋষভ হঠাৎ একটু নিচু স্বরে ডেকে উঠল, ক্যাকটাস। ইয়াসপা ওভাবে নিজের পুরনো ডাকটা শুনে একদম চট করে পেছন ঘুরে উত্তর দিল, কি বলুন? ইয়াসপার এমন চটজলদি ইশারা দেওয়া দেখে ঋষভ নিজের ফোনটা আড়ালে মনে মনে বেশ একটা মুচকি হাসলো। তবে মুখটা সেই কঠিন্য ধরে রেখে বলল, নাথিং, আউট। ইয়াসপা রেগে মেগে ঋষভের পিঠের দিকে তাকিয়ে একটা বিশাল ভেঙচি কাটলো, তারপর গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল।